প্রিভিয়াস দুইটি লেকচারে কিছু বেসিক সম্পর্কে জানার পর মূল প্রশ্নে যাব। আমরা জেনেছি প্রিভিয়াস লেকচার অংশে একটি সূত্র দেখেছিলাম ঘনত্ব অপেক্ষক সম্পর্কিত। নেক্সট লেকচারে উক্ত সূত্রটি প্রমাণ করব বলে বলা হয়েছিল, সেই সূত্রের প্রমাণ দেখাবো আজকের লেকচারে। সো প্রশ্নটি তিন ভাবে থাকতে পারে। ফার্স্ট ওয়ান, কায় বর্গ বিন্যাসটি উদ্ভাবন করো, অথবা কায় বর্গ বিন্যাসটির সম্ভাবনা ঘনত্ব ফাংশন উদ্ভাবন করো, অথবা কায় বর্গ বিন্যাসটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক উদ্ভাবন করো। অর্থাৎ এই তিনটি প্রশ্নের যে কোনো একটি প্রশ্ন যদি পরীক্ষায় থাকে তখন আমরা সম্পূর্ণ অংশটি সলিউশন করব। এই অংশটি হ্যান্ড নোটে দেওয়া নেই, লেকচার থেকেই ফ্যাক্টগুলো নোট করতে হবে। তার পেছনে কয়েকটি রিজন আছে। কোয়েশ্চেনটি সলভ করার জন্য মেইনলি 7টি সূত্র সম্পর্কে জানতে হবে, যার মধ্যে অনেক সূত্র আমাদের জানা, আবার অনেক সূত্র সম্পূর্ণ নতুন। তাই এই সকল সূত্রগুলো যদি কিভাবে লিখতে হয় এবং প্রতিটি সূত্র কিভাবে এসেছে তা লেকচার থেকে দেখে নোট করলে অনেক বেশি ইফেক্টিভ হবে বলে মনে হচ্ছে। তাই আমরা এই অংশটি হ্যান্ড নোটে দেওয়া নেই, লেকচার থেকে নোট করব। এবার কথা হচ্ছে 7টি সূত্র জানলেই প্রশ্নটি সলভ করা যাবে না, এর বাইরে রয়েছে অসংখ্য নিয়ম এবং প্রতিটি নিয়ম এবং 7টি রুলস ইন ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব অতি সহজে কিভাবে প্রশ্নটি মনে রাখতে পারি। কিন্তু তার সলিউশনটি অনেক বিশাল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রতিটি ফ্যাক্ট ইন ডিটেলস লেকচার থেকে দেখব এবং বাসায় 2 থেকে 3 বার প্র্যাকটিস করলেই সম্পূর্ণ প্রশ্নটি আমাদের আয়ত্তে চলে আসবে। সো আমরা শুরু করছি সলিউশন। প্রথমেই 3টি প্রশ্নের যে কোনো একটি প্রশ্ন দেওয়া আছে কিনা তা আমাদের অবশ্যই যাচাই করতে হবে, কারণ অনেক সময় প্রশ্ন পরীক্ষায় কমন চলে এসেছে, অর্থাৎ আমরা সলিউশন জানি কিন্তু প্রশ্নের অংশটি মনে না থাকার কারণে আনসার করতে পারি না। তাই প্রথমে প্রশ্নের অংশটি খুব ভালো করে পড়ব এবং নোট করার সময় 3টি প্রশ্ন একসাথেই লিখে রাখব। এরপর দ্বিতীয় অংশের অর্থাৎ সলিউশন শুরু করার জন্য প্রথম অংশটি আমরা অলরেডি প্রিভিয়াস লেকচার দেখেছি, অর্থাৎ কায় বর্গ বিন্যাসের ক্ষেত্রে কায় বর্গ চলকের ক্ষেত্রে আমরা একটি সূত্রের মান প্রমাণ করে দেখিয়েছিলাম, যেখানে গড়ের মান ছিল 0 এবং ভেদাঙ্কের মান ছিল 1 আদর্শ পরিমিত চলকের ক্ষেত্রে। সো এই ফ্যাক্টের উপর ভিত্তি করে যে নতুন সূত্রটি পেয়েছিলাম, আমরা বলেছি নেক্সট লেকচার থেকে কোয়েশ্চেনের মধ্যে এই সূত্রটি ব্যবহার করতে হবে। আমরা পরবর্তী লেকচারের প্রথম কোয়েশ্চেনেই সূত্রটি ব্যবহার করছি। সো এই ক্ষেত্রে সূত্রটি ছিল কাই স্কয়ার ইজ ইকুয়াল টু, যেখানে কাই স্কয়ার হচ্ছে একটি চলক অর্থাৎ কাই বর্গ চলক হিসেবে পরিচিত ছিল। কাই স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত এক্স আই হোল স্কয়ার। তাহলে সূত্রের অংশটি পেয়েছি, তার জন্য কিছুটা বর্ণনা লিখতে হবে। বর্ণনার অংশগুলো আমাদের পরিচিত। এনটি স্বাধীন আদর্শ পরিমিত চলক, অর্থাৎ এভাবে বলা যায় এনটি স্বাধীন মাত্রাযুক্ত আদর্শ পরিমিত চলকগুলোকে যথাক্রমে প্রকাশ করা হয়েছে x1 x2 x3 ডট ডট n সংখ্যক x। তাহলে বিষয়টি একটু ব্যাখ্যা করি। এখানে x1 হচ্ছে একটি নির্দিষ্ট n স্বাধীন মাত্রাযুক্ত আদর্শ পরিমিত চলক, ঠিক সেম ভাবে x2 হচ্ছে n স্বাধীন মাত্রাযুক্ত আদর্শ পরিমিত চলক। এভাবে প্রতিটি অংশ একটি স্বকীয় আদর্শ পরিমিত চলক হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা জানি আদর্শ পরিমিত চলকের ক্ষেত্রে আমরা একটি সূত্র মনে রাখতে বলেছিলাম, গড়ের মান হবে সবসময় 0 এবং ভেদাঙ্কের মান হবে 1। তাহলে আমরা বলতে পারবো এখানে প্রতিটি অংশের জন্য তার গড়ের মান 0 এবং ভেদাঙ্কের মান হচ্ছে 1। এবং এর পরের অংশে আমরা সূত্রের অংশটি লিখে রাখলাম কাই স্কয়ার ইজ ইকুয়াল টু, প্রথম অংশটি কাই কিন্তু দ্বিতীয় অংশটি এক্স। কাই স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত এক্স আই হোল স্কয়ার, যার প্রমাণ দেখেছি প্রিভিয়াস লেকচারে। এর পরের দ্বিতীয় 2টি অংশে অর্থাৎ এক্স এর জন্য সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এবং কাই স্কয়ার পরিঘাত উৎপাদী অপেক্ষক, এই 2টি ফ্যাক্ট আমাদের সম্পূর্ণ নতুন এবং যা মনে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সো এই 2টি সূত্র একটু মনে রাখবো। প্রথম অংশে আছে এক্স আই এর জন্য, এখানে এক্স আই হচ্ছে তাদের পরিমিত চলকের মান এবং এক্স আই এর ক্ষেত্রে তার সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এফ অফ এক্স আই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 2 পাই। বিষয়টি ভালো করে লক্ষ্য করি। এফ অফ এক্স আই এখানে এফ দ্বারা বোঝানো হয়েছে ঘনত্ব অপেক্ষক বা ঘনত্ব ফাংশন। এফ অফ এক্স আই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 2 পাই ইন্টু ই অফ মাইনাস 1 বাই 2 এক্স আই হোল স্কয়ার। এর পরে আর কোনো মান নেই,
একটি কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে xi এর মান কতটুকু পর্যন্ত এখানে গ্রহণযোগ্য হবে। যেমন প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি একটি কন্ডিশন ছিল কাই স্কোয়ারের মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু এই ক্ষেত্রে xi এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব সংখ্যা গ্রহণ করতে পারবে। তাহলে দ্বিতীয় সূত্রের মান, প্রথম সূত্রটি আমরা প্রিভিয়াস অংশে দেখেছি, তাহলে আমাদের প্রথম সূত্র, এখানে মোট 7টি সূত্র ব্যবহার করতে হবে। 1 2 নাম্বার 3, 2 নম্বর সূত্রটি মুখস্থ রাখতে হবে, আর কোনো উপায় নেই। এরপর 3 নম্বর অংশে আছে নোট করার জন্য প্রথমে যে অংশগুলো লেখা ছিল ঠিক সেম ভাবে নোট করে নেব। কাই স্কয়ারের পরিঘাত উৎপাদী অপেক্ষক, যাকে বলা হয় মোমেন্ট অফ জেনারেটিং অপারেটর, মোমেন্ট থেকে এম দ্বারা বিষয়টিকে প্রকাশ করা হয়। এম সাফিক্স কাই স্কয়ার, অর্থাৎ এম এর নিচের অংশে লিখতে হবে কাই স্কয়ার অফ টি, অর্থাৎ বিষয়টি লেখার জন্য প্রথমে এম, তার সাথে অফ টি, আর নিচের অংশে থাকবে কাই স্কয়ার। ঠিক এইভাবেই মোমেন্ট অফ জেনারেটিং ফাংশনের অপারেটরকে লিখতে হয়। সো এম সাফিক্স কাই স্কয়ার অফ টি ইকুয়াল টু ই অফ স্মল ইফ। প্রথম অংশের ক্যাপিটাল ই কে বলা হয় এক্সপেকটেশন অফ ই অফ টি কাই স্কয়ার, অর্থাৎ এখানে অয়লার নাম্বারের উপরে থাকবে টি অফ কাই স্কয়ার, টি ইন্টু কাই স্কয়ার। তাহলে বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি। এটা আমাদের 3 নম্বর সূত্র। নাম্বার 2 and 3, এই দুইটি সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো জানার জন্য তেমন বেশি কোনো টেকনিক নেই। তাহলে প্রথম সূত্রের প্রমাণ প্রিভিয়াস লেকচার থেকে দেখেছি। দ্বিতীয় এবং তৃতীয় সূত্র মুখস্থ রাখতে হবে, যা কয়েকবার প্র্যাকটিস করব। এরপরে যাব দ্বিতীয় অংশের ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশনটি করার জন্য কয়েকটি ফ্যাক্ট সম্পর্কে প্রথমে বিবেচনা করতে হবে। যেমন এখানে ছিল পরিঘাত উৎপাদী অপেক্ষক এম সাফিক্স কাই স্কয়ার অফ টি ইকুয়াল টু ক্যাপিটাল ই হচ্ছে এক্সপেকটেশন ই টু দি পাওয়ার টি কাই স্কয়ার। এখন আমরা এখানে চাইলে কাই স্কয়ারের পরিবর্তে 1 নং সূত্র হতে কাই স্কয়ারের পরিবর্তে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত xi হোল স্কয়ারের মান বসাতে পারি। তাহলে আপনাদের প্রথম কাজ হবে 3টি কোয়েশ্চেন লিখে নিব, এবং বোর্ডের অংশে যে সকল মানগুলো আছে প্রতিটি ফ্যাক্ট লিখে রাখবো, তার পাশেই বেসিক অংশগুলো লিখে রাখতে হবে। এরপর যাব আমরা নেক্সট স্টেপে, যেহেতু কোয়েশ্চেন লেখা হয়েছে, সো আমরা এখানে কিছু সূত্রের মান লিখে রাখবো যা পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে 1 নম্বর সূত্র। সো 1 নম্বর সূত্রকে আমরা পাশে লিখে রাখছি, কাই স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। এগুলো রাফ অংশ, নোটের মধ্যে এগুলো লেখার প্রয়োজন নেই। এক্স স্কয়ার প্রথম সূত্রের মান। দ্বিতীয় সূত্র হিসেবে লিখতে হবে f of xi ইজ ইকুয়াল টু, কারণ এর পরের অংশে আমরা ক্যালকুলেশন করব, 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 2 পাই e of -1/2 xi স্কয়ার। কন্ডিশন লেখার প্রয়োজন নেই, কন্ডিশন অংশগুলো নোটের মধ্যেই থাকবে, অর্থাৎ আমরা নোট করার সময় কন্ডিশনগুলো লিখব। এবং তৃতীয় সূত্র ছিল কাই স্কয়ারের পরিঘাত উৎপাদী অপেক্ষক m suffix chi square of t equal to expectation of e of t chi square। এবার নেক্সট ক্যালকুলেশনে যাব। তাহলে টি অফ কাই স্কয়ারের পরিবর্তে প্রথম সূত্রের মান বসিয়ে দিতে হবে। এরপর নেক্সট ক্যালকুলেশন হচ্ছে বা moment of generating function m suffix chi square of t is equal to capital E Eulerian number t বসিয়ে দিলাম। এবার chi square রিপ্লেসমেন্ট হিসেবে বসিয়ে দিব summation of i is equal to 1 থেকে n পর্যন্ত xi হোল স্কয়ার, xi স্কয়ার। এরপর ব্র্যাকেটের কাজ সম্পন্ন হয়েছে। আমরা জানি সামেশন দ্বারা বোঝানো হয় একাধিক পদের সমষ্টি, অর্থাৎ x1 plus xn। এই সম্পূর্ণ অংশকে যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই তখন সামেশন সাইন ব্যবহার করতে হয়, কারণ তাদের মাঝখানে রয়েছে প্লাস সাইন। আর যদি এই সকল পদ গুণাকারে থাকে তখন এখানে ব্যবহার করতে হয় গামা সাইন, কারণ গামা দ্বারা বোঝানো হয় তাদের সকল প্রোডাক্টের সমষ্টির মান, আর সামেশন দ্বারা বোঝানো হয় তাদের যোগফলের মান। সো আমরা এখানে সামেশন ব্যবহার করেছি, প্লাস সাইন আছে, তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1 থেকে।
সো i is equal to 1 থেকে সর্বশেষ পদ লিখব উপরের অংশে, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট। যেহেতু এখানে চলক হিসেবে আছে x এর মান, তার পরিচয় হচ্ছে xi। তাহলে এই সকল পদকে যদি সামেশন অফ i is equal to 1 থেকে n xi দ্বারা প্রকাশ করা যায়, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি সামেশন অফ i is equal to 1 থেকে n পর্যন্ত xi হোল স্কয়ার দ্বারা বোঝানো হয়েছে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার, এভাবে প্রতিটি পদের সমষ্টির মান। আশা করি ক্যালকুলেশনটি ক্লিয়ার হয়েছে। সো আমরা পাশেই বিষয়টি লিখব, আপনার নিচের অংশে লিখবেন তার ক্যালকুলেশন e অফ t। এখানে চাইলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। সামেশন অফ i is equal to 1 থেকে n পর্যন্ত xi হোল স্কয়ারকে সাজিয়ে লিখব x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার প্লাস ডট ডট xn স্কয়ার। এবং দ্বিতীয় অংশের ক্ষেত্রে প্রতিটি t এর মান গুণ করতে হবে। t এর মান গুণ করে পাই equal to t of x1 square plus t of t into x2 square plus t into x3 square plus dot dot t into xn square। আমরা জানি a to the power m plus n কে আমরা বিশ্লেষণ করে লিখতে পারি a to the power m into a to the power n হিসেবে। ঠিক সেম ভাবে এখানে e এর অংশের প্রতিটি ফ্যাক্টকে চাইলে আলাদাভাবে লেখা যায়। সেম কাজটি করব, e অফ আলাদা করে লিখে পাই tx1 স্কয়ার ব্র্যাকেট সাইন। দ্বিতীয় অংশের ক্ষেত্রে e টু দি পাওয়ার অথবা e অফ tx2 স্কয়ার e অফ tx3 স্কয়ার ডট ডট e অফ txn স্কয়ার। এবার এক্সপেকটেশনের মান প্রতিটি পদের সাথে যদি একত্রিত করা হয় তখন পেয়ে যাব এক্সপেকটেশন অফ tx1 স্কয়ার, এবং দ্বিতীয় অংশের ক্ষেত্রে ঠিক সেম ফ্যাক্ট tx2 স্কয়ার এক্সপেকটেশন অফ tx3 স্কয়ার ডট ডট। অর্থাৎ এখানে এক্সপেকটেশন অংশটি অপারেটর হিসেবে কাজ করছে, যেহেতু প্রতিটি পদ গুণাকার আছে, প্রতিটি পদের জন্য ই এর মান এখানে গুণাকারে অর্থাৎ তাদের অপারেটর হিসেবে আলাদা করা হয়েছে ই অফ txn স্কয়ার। আমরা একটু আগে বলেছি যদি কোনো একটি ফ্যাক্ট পরস্পর প্লাস আকারে থাকে তাদের সমষ্টি বোঝানোর জন্য ব্যবহার করতে হয় সামেশন। যদি একাধিক পদ একটি নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে পরস্পর গুণ আকারে থাকে তাদের মোট মান প্রকাশ করার জন্য ব্যবহার করতে হয় গামা সাইন। যেহেতু এখানে প্রতিটি অংশ পরস্পরের সাথে গুণ আকারে আছে এবং চেঞ্জ হয়েছে জাস্ট চলকের 1 2 3 ডট ডট n পর্যন্ত, তাই সকল মানকে যদি একত্রে তাদের মোট অংশের মানকে ক্রিয়েট করতে চাই তখন লিখব গামা, এবং এই গামা সাইনটি আরেকটু ভিন্নভাবে লিখতে হয়, অর্থাৎ তিনটি গামা সাইন রয়েছে, গামা রশ্মি, আর এই গামাটি হচ্ছে ফাংশন হিসেবে কাজ করছে, আর সকল প্রোডাক্টের একত্রে মানকে প্রকাশ করা হয় এই সেম গামা। তাহলে এবার গামার ক্ষেত্রে তাদের মানগুলো লিখতে হবে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট। সো আমরা লিখবো তাদের প্রথম স্টার্টিং পয়েন্ট হচ্ছে i এর মান 1 থেকে, i is equal to 1 থেকে শুরু হয়েছে n পর্যন্ত, i is equal to 1 থেকে n পর্যন্ত, এবং রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটি পদের মান লিখব e অফ t। যে অংশের মান চেঞ্জ হচ্ছে তাকে লিখতে হবে i হিসেবে স্কয়ার। তাহলে বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে আমরা প্রমাণ করে দেখিয়েছি গামা i is equal to 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ যে অংশটি প্রকাশ করছে সকল পদের গুণফলের মান, গুণফল i is equal to 1 থেকে n পর্যন্ত, যার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এক্সপেকটেশন e অফ txi স্কয়ার। i এর পরিবর্তে 1 থেকে n পর্যন্ত সকল মান বসালে তাদের গুণফলকে প্রকাশ করতে পারবো মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কয়ার m সাফিক্স কাই স্কয়ার অফ t। তাহলে এখান থেকে আমরা আরেকটি সূত্র পাই যাকে 1 নং ইকুয়েশন দিয়ে লিখে নাম্বার 1 ইকুয়েশন। এবার ফ্যাক্ট হচ্ছে 1 নং ইকুয়েশন থেকে প্রাপ্ত মান অর্থাৎ এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার txi স্কয়ার, এই অংশকে পরবর্তীতে
সিম্পলিফাই করতে হবে এবং তাকে সিম্পলিফাই করার জন্য প্রথম অংশে আমরা 3টি সূত্র নিয়ে এতক্ষণ কাজ করেছি। এবার যাব 4 নম্বর সূত্রে। আমরা বলেছি মোট 7টি সূত্র ব্যবহার করতে হবে এবং আরো অনেকগুলো রুলস ছিল, আমরা অলরেডি অনেকগুলো রুলস সম্পর্কে জেনেছি। সো এবার কাজ হচ্ছে এক্সপেকটেশন অফ ই অফ টি এক্স আই স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে এবং এই সূত্রটি হচ্ছে এক্সপেকটেশন অফ ই অফ টি এক্স আই স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মান। এবং এই সূত্রটি মনে রাখার একটি সহজ টেকনিক রয়েছে। এক্সপেকটেশনের অভ্যন্তরে ই অফ টি এক্স আই স্কোয়ার আছে, ঠিক সেম রাশি বসিয়ে দিব সামেশনের পরবর্তী অংশে, ইন্টিগ্রেশনের পরবর্তী অংশে, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত অংশের মধ্যে এক্সপেকটেশনের মধ্যবর্তী যে মানটি থাকবে তাকে বসিয়ে দিব। এরপর নতুন পথ হিসেবে আসবে জাস্ট এফ অফ এক্স আই এবং ডেরিভেটিভ হিসেবে থাকবে ডি অফ এক্স আই। তাহলে সূত্রটি মনে রাখার টেকনিক হচ্ছে এক্সপেকটেশনের অভ্যন্তরে যে মানটি থাকবে তাকে সরাসরি বসিয়ে দিতে হবে ইন্টিগ্রেশনের প্রথম পদে এবং এর পরের অংশের জন্য একটি ফাংশন আসবে এক্স আই অংশের জন্য এবং ডেরিভেটিভ হিসেবে থাকবে ডি অফ এক্স আই। সো আমরা পরের 4 নম্বর সূত্র দিয়ে নেক্সট ক্যালকুলেশনগুলো স্টার্ট করব। আশা করি প্রতিটি ফ্যাক্ট নোট করছি। নতুন একটি সূত্র লিখব। সো আমরা জানি এই অফ বিষয়টি মনে রাখার জন্য অলরেডি টেকনিক বলা হয়েছে, অর্থাৎ এক্সপেকটেশনের অভ্যন্তরে যে মানটি থাকবে তাকে ইন্টিগ্রেশনের অভ্যন্তরে লিখে দিতে হবে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, যার লিমিটেশনস হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এক্সপেকটেশনের অভ্যন্তরের মান বসিয়ে দিলাম এক্স আই স্কোয়ার এবং বাইরের অংশে একটি ফাংশন এফ অফ এক্স আই যার ডেরিভেটিভ হচ্ছে ডি অফ এক্স আই। যেহেতু 1 নং ইকুয়েশনে প্রদত্ত অংশ থেকে প্রাপ্ত মানকে বসাতে হবে, তাই আমরা 1 নং ইকুয়েশনটি পাশে লিখে রাখি। 1 নং ইকুয়েশনটি হচ্ছে 1 নং মোমেন্ট অফ জেনারেটিং ফাংশন m chi square m suffix chi square of t is equal to gamma I থেকে n পর্যন্ত, i থেকে I is equal to 1 থেকে n পর্যন্ত expectation of e of t xi square। তাহলে 1 নং ইকুয়েশন লিখে নিয়েছি। এবার মূল ফ্যাক্ট হচ্ছে আমরা জানি অংশ থেকে একটি সূত্র আছে যাকে ক্যালকুলেশন করার মাধ্যমে এক্সপেকটেশন অফ ই অফ টি এক্স আই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে, যা 1 নং ইকুয়েশনের স্থলে বসিয়ে দিব। এবার ক্যালকুলেশন স্টার্ট করব। বা টি এক্স আই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ঠিক সেম থাকবে। আমরা জানি এখানে রয়েছে এফ অফ এক্স আই। দ্বিতীয় ক্ষেত্রে একটি সূত্র ছিল এফ অফ এক্স আই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 পাই ই অফ মাইনাস 1/2 এক্স আই স্কোয়ার। দ্বিতীয় সূত্রের এর আগে কোনো অংশেই কোনো কাজ করা হয়নি, কারণ এই সকল সূত্র স্টেপ বাই স্টেপ প্রতিটি ফ্যাক্টের মধ্যে কাজে লাগবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে কোন ক্ষেত্রে কখন কোন সূত্রটি ব্যবহার করছি এবং স্টেপগুলো কিভাবে নির্ধারণ করা হচ্ছে। এবং এই ফ্যাক্টগুলো পরীক্ষায় মনে রাখার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বেসিক এবং ফ্যাক্টগুলো কিভাবে কাজ করছে তার ডিটেলস ব্যাখ্যা আমরা লেকচার থেকেই পাচ্ছি। বাসায় প্র্যাকটিস করে মনে রাখার দায়িত্বটা আমাদের নিজেদের নিতে হবে। এবার দ্বিতীয় অংশের কাজ। সো প্রথম অংশের মান বসে যাবে টি অফ এক্স আই স্কোয়ার, এফ অফ এক্স আই রিপ্লেসমেন্ট 2 নং থেকে প্রাপ্ত সূত্রের মান বসিয়ে দিব 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 পাই ই অফ মাইনাস 1/2 এক্স আই স্কোয়ার ডি অফ এক্স আই। এবার ফ্যাক্ট হচ্ছে আমরা পাশে চাইলে সাইড নোট দিয়ে লিখে রাখতে পারি, পরীক্ষায় পাশে সাইড নোট দিয়ে লিখতে পারবো এফ অফ এক্স আই ইজ ইকুয়াল টু সূত্রের মান কিভাবে ক্রিয়েট হয়েছে। এবার নেক্সট ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 পাই, বিষয়টি সেম বসে যাবে 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 পাই। দ্বিতীয় অংশের ক্ষেত্রে এখানে রয়েছে অয়লারিয়ান নাম্বার, এখানে আছে অয়লারিয়ান নাম্বার।
উভয় অংশের পাওয়ারের মানগুলো একত্রিত করব, কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু টেকনিক্যালি কাজটি করব, অর্থাৎ মাইনাস যুক্ত অংশকে প্রথমে, প্লাস যুক্ত অংশকে পরবর্তীতে রাখবো। সেম ভাবে করা যায়, কিন্তু এইভাবে করলে ক্যালকুলেশনটি একটু ভালোভাবে করতে পারি। e of minus 1 divided by 2 xi square plus sin t of xi square of d of xi, কিন্তু ফ্যাক্ট নয়, আগে পরে হলে কোনো সমস্যা নেই, আমরা পরবর্তী ক্ষেত্রে কমন নেওয়ার পর বিষয়গুলোকে একত্রিত করতে পারি। ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 পাই। এবার উভয় অংশ থেকে পাওয়ারের 1/2 কমন নেওয়ার পর 1/2 xi স্কোয়ার 1/2 xi স্কোয়ার কমন নিতে হবে। যদিও বা এখানে উভয় পদের মধ্যে আছে xi স্কোয়ার, কিন্তু -1/2 যে কমন নিতে হবে এই ফ্যাক্ট আমাদের মনে রাখতে হবে। এই যে কিছু ছোটখাটো টেকনিক, এই ফ্যাক্টগুলো যদি মনে থাকে খুব ইজিলি সলভ করতে পারবো। পরীক্ষায় এই ফ্যাক্টগুলোতে খুব বেশি প্রবলেম হয়। তাহলে প্রথম পদে অবশিষ্ট আছে +1, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন, 1/2 কমন নেওয়া হয়েছে তাই 2 গুণ করতে হবে, xi স্কোয়ার চলে আসার পর অবশিষ্ট আছে t। আমাদের মূল টার্গেট হচ্ছে সামনের অংশে -1/2 xi স্কোয়ার পরিণত করা, কারণ -1/2 xi যুক্ত একটি সূত্র রয়েছে যা আমরা একটু পর ব্যবহার করব। তাহলে কেন এখানে কাজগুলো করা হয়েছে? সূত্র প্রয়োগ করার জন্য, যার ফ্যাক্ট আমরা একটু পর দেখতে পারবো। এরপর আছে ইনটু, এগুলো পাওয়ার অংশে কাজ করা হয়েছে। এবার নিচের অংশে লিখবো ডি অফ xi, অর্থাৎ তার ডেরিভেটিভের মান। এবার সম্পূর্ণ ইন্টিগ্রেশন অংশটিকে যদি সিম্পলিফাই করতে চাই তখন রিপ্লেসমেন্ট মেথডে কাজগুলো করতে হবে। আমরা সবাই জানি যোগজীকরণের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট মেথড বলতে বোঝানো হয় কোন একটি নির্দিষ্ট চলককে ভিন্ন চলকে পরিণত করতে হবে, কিন্তু তাকে প্রথমে ভিন্ন চলক হিসেবে ধরে নিতে হবে এবং এমনভাবে বিষয়গুলোকে ধরতে হবে যেন সকল প্রিভিয়াস চলকগুলো ভ্যানিশ হয়ে যায়। সো আমরা এখানে e of xi স্কোয়ার 1 minus 2t, অর্থাৎ xi স্কোয়ার 1 minus 2t এই সম্পূর্ণ অংশকে একটি ভিন্ন চলক হিসেবে ধরে নিব এবং এই চলকের সাহায্যে d of xi এর মান নির্ণয় করতে হবে, কারণ এখানে চলক হিসেবে কাজ করছে xi আর t হচ্ছে পরামিতি অর্থাৎ কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে। সো লবের অংশের মান যদি ধরে নিই ভিন্ন চলক হিসেবে, ওই চলকের মান থেকে d of xi এর মান নির্ধারণ করব। উভয় অংশের মান যদি উক্ত সমীকরণে বসিয়ে দিই তখনই পেয়ে যাব তাকে ইন্টিগ্রেশন করার জন্য রিপ্লেসমেন্ট মেথডের সূত্রটি। সো আমরা ধরে নিব। এবার আমরা সবাই জানি যোগজীকরণের রিপ্লেসমেন্ট মেথড কিভাবে করতে হয়, জাস্ট ফ্যাক্টগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। ধরি xi স্কয়ার is equal to 1 minus 2t। আচ্ছা, এখানে চাইলে আরেকটু ক্যালকুলেশন করতে হবে, এখানে আরেকটু ক্যালকুলেশন রয়েছে, অথবা ঠিক সেম ভাবে কাজগুলো করতে পারি, কিন্তু তার আগে যদি ক্যালকুলেশনটি করি একটু ভালো হয়। একটু মনে রাখি xi স্কয়ার আছে, এখানে আছে 1 minus 2t। আমরা জানি ধরে কোন একটি নির্দিষ্ট ফ্যাক্ট আছে a, আমরা চাই a এর উপর একটি স্কয়ার রুট আনবো। যদি স্কয়ার রুট আনতে চাই তখন অবশ্যই উপর একটি স্কয়ার দিতে হবে। ঠিক সেম ভাবে এখানে আছে 1 minus 2t, 1 minus 2t এর উপরে যদি স্কয়ার আনতে চাই তাহলে নিচের অংশে স্কয়ার রুট দিতে হবে। তাই প্রথমে বসিয়ে দিলাম স্কয়ার রুট, তার উপর হোল স্কয়ার। দ্বিতীয় অংশের উপর আছে স্কয়ার, প্রথম অংশের উপর আছে স্কয়ার, তাহলে উভয় অংশকে একত্রিত করে একটি হোল স্কয়ার দিতে পারি। তাহলে কেন কাজগুলো করা হয়েছে? xi ইন্টু স্কয়ার রুট অফ 1 minus 2t হোল স্কয়ার। এবার ব্র্যাকেটের অভ্যন্তরের সম্পূর্ণ পদকে একটি নতুন চলক হিসেবে ধরে নিব। তাহলে এখন লিখব xi ইন্টু স্কয়ার রুট অফ 1 minus 2t ইজ ইকুয়াল টু ধরি নতুন চলক হিসেবে যেটাই আছে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা এই ক্যালকুলেশনটি করেছি, তারও সেম আনসার, পরবর্তী ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করার জন্য। সূত্র ব্যবহার করার জন্য যে সকল টেকনিক আমাদের ফলো করতে হবে প্রতিটি টেকনিক অবশ্যই মনে থাকতে হবে। তাহলে প্রথম স্টেপ থেকে কিভাবে দ্বিতীয় স্টেপে আসতে হয় তার জন্য দুইটি টেকনিক মাথায় রাখবো। ফার্স্ট ওয়ান, -1/2 xi স্কয়ার কমন নিতে হবে উভয় পদ থেকে। কমন নেওয়ার পর অবশিষ্ট অংশকে হোল স্কয়ার হিসেবে লিখব এবং প্রাপ্ত মানকে একটি নতুন চলক হিসেবে ধরে নিতে হবে রিপ্লেসমেন্ট মেথডে যোগজীকরণ করার জন্য। সো আমরা এবার পরের অংশে যাব। বা এবার টার্গেট হচ্ছে d of xi এর মান নির্ধারণ করা। আমরা জানি d of xi নির্ধারণ করার জন্য উভয় পক্ষে
নিজ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়, এবং নিজ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে স্কয়ার রুট অফ 1 মাইনাস 2t অংশটি কনস্ট্যান্ট হিসেবে থাকবে, কারণ টি হচ্ছে একটি পরামিতি, আর পরামিতি জাতীয় জিনিসগুলো থাকে সাধারণত ধ্রুবক হিসেবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা জানি ddx অফ 2 ইন্টু এক্স স্কোয়ার একটি নির্দিষ্ট ডিফারেন্সিয়েশন। যদি উক্ত অংশটি সিম্পলিফাই করতে চাই তখন এক্স স্কোয়ারের সাথে গুণাকার আছে 2, যা একটি কনস্ট্যান্ট অংশটি ডিফারেন্সিয়েশনের সামনে চলে আসে, তখন অবশিষ্ট থাকে ddx অফ এক্স স্কোয়ার। এবার ddx অফ এক্স স্কোয়ারের সূত্র প্রয়োগ করে পাই সামনে 2 এর মান অপরিবর্তিত অবস্থায় থাকবে, ddx অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x। ঠিক সেম ভাবে এখানে স্কয়ার রুট অফ 1 মাইনাস 2t অংশটি কনস্ট্যান্ট হিসেবে থাকবে, তাই ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে স্কয়ার রুট অফ 1 মাইনাস 2t সামনে চলে আসবে। তাহলে তাকে সামনে লিখে নিই, স্কয়ার রুট অফ 1 মাইনাস 2t xi কে নিজ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা লিখতে পারবো d অফ xi। কেন d অফ xi লেখা হয়েছে তার ইন ডিটেইলস ব্যাখ্যা আমরা ক্যালকুলাস 2 তে জেনেছি, তাই এখানে আর দেওয়ার প্রয়োজন মনে করছি না। ঠিক সেম ফ্যাক্ট জেটাই কেউ যদি ডিফারেন্সিয়েট করি তখন পাবো d অফ জেটাই। আমাদের টার্গেট ছিল d অফ xi এর মান নির্ধারণ করা, সো d অফ xi ইজ ইকুয়াল টু পক্ষান্তর করে পাই d অফ জেটাই স্কয়ার রুট অফ 1 মাইনাস 2t। এবার উভয় অংশের মান প্রদত্ত সমীকরণে বসিয়ে দিতে হবে, বাট মান বসানোর আগে আমাদের দেখতে হবে এখানে কোনো তার বাউন্ডারি লাইন আছে কিনা। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি বাউন্ডারি লাইন দেওয়া থাকে তখন অবশ্যই নতুন চলক রিপ্লেসমেন্ট করার সাথে সাথে তাদের বাউন্ডারি লাইনকে চেঞ্জ করতে হবে টেস্ট করার মাধ্যমে। সো আমরা এখানে বাউন্ডারি লাইন টেস্ট করব। প্রথম অংশে ছিল xi, অর্থাৎ প্রথম অংশে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তার চলকের মান ছিল xi, আর নতুন চলক হিসেবে ধরে নিয়েছি জেটাই। xi এর ক্ষেত্রে তার বাউন্ডারি লাইন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এবার চেঞ্জ করার পর নতুন মান কি আসছে একটু ভালো করে লক্ষ্য করি। 1 নং ইকুয়েশন থেকেই বিষয়টি মানে প্রথম অংশ থেকেই বিষয়গুলোকে নির্ধারণ করতে হবে। xi এর মান মাইনাস ইনফিনিটি প্রথম সমীকরণে বসিয়ে পাই, যদি xi এর রিপ্লেসমেন্ট হিসেবে মাইনাস ইনফিনিটি বসে তখন সম্পূর্ণ পদের মান হয়ে যাবে মাইনাস ইনফিনিটি, কারণ স্কয়ার রুট অফ 1 মাইনাস 2t হচ্ছে একটি কনস্ট্যান্ট। তাহলে জেটাই এর ক্ষেত্রে প্রথম বাউন্ডারি লাইন হবে মাইনাস ইনফিনিটির ক্ষেত্রে ঠিক সেম মাইনাস ইনফিনিটি। এবার দ্বিতীয় ক্ষেত্রে আপার বাউন্ডারির মান রয়েছে xi এর জন্য ইনফিনিটি, আর জেটাই এর ক্ষেত্রে ঠিক সেম ভাবে টেস্ট করব। xi এর রিপ্লেসমেন্ট হিসেবে ইনফিনিটি বসিয়ে দিলে পাবো ইনফিনিটি ইন্টু স্কয়ার রুট অফ 1 মাইনাস 2t ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাই জেটাই এর ক্ষেত্রে তার আপার বাউন্ডারির মান ঠিক সেম ইনফিনিটি থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তার বাউন্ডারি লাইনের কোনো চেঞ্জ হচ্ছে না। এবার ফ্যাক্ট হচ্ছে পরীক্ষায় লেখার জন্য আমরা নোট করব কিভাবে। সো প্রথমে আমরা জানি থেকে সম্পূর্ণ ক্যালকুলেশন লিখব। এখানে আমরা চাইলে 2 নং ইকুয়েশন দিতে পারি। 2 নং ইকুয়েশন দেওয়ার পর পাশের যে ক্যালকুলেশনটি আছে তা আমরা খাতায় লেখার সময় এর নিচেই লিখব। সো ধরে দিয়ে ক্যালকুলেশনটি এর নিচে লিখব। এবার আবার পুনরায় চলে আসবো 2 নং ইকুয়েশনে, অর্থাৎ প্রথমে এই ফ্যাক্ট, তার নিচে থাকবে ধরি অংশ, এর পরের অংশের কাজ করব। এখানে 2 নং ইকুয়েশনে মান বসিয়ে পাই। আশা করি বুঝতে পেরেছি কিভাবে নোট করতে হবে। 2 নং ইকুয়েশনে মান বসিয়ে পাই। 2 নং এ মান বসাই এবং 2 নং এর অংশটি ছিল এক্সপেকটেশন অফ e অফ t xi স্কয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, বাউন্ডারি লাইন সেম থাকবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 2 পাই সেম আছে। এরপর e অফ মাইনাস 1/2 কনস্ট্যান্ট, তাই বসিয়ে দিলাম। আর ব্র্যাকেটের অভ্যন্তরে সম্পূর্ণ পদের রিপ্লেসমেন্ট হিসেবে বসাতে হবে জেটাই, তার উপরে রয়েছে স্কয়ার -1/2 জেটাই স্কয়ার। এরপর ডেরিভেটিভ ডি অফ xi এর রিপ্লেসমেন্ট হিসেবে বসাতে হবে ডি অফ জেটাই ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 - 2t, 1 -
2t। এবার ক্যালকুলেশন করতে হবে নেক্সট ক্যালকুলেশনগুলো। তাহলে রিপ্লেসমেন্ট মেথডে কিভাবে কাজগুলো করতে হচ্ছে তার ইন ডিটেলস ব্যাখ্যা আমরা দিচ্ছি। এবার যাব আমাদের কাঙ্ক্ষিত সূত্র, আরেকটি সূত্র রয়েছে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে, কিন্তু এখানে একটু কাজ করতে হয়। আমরা জানি টি হচ্ছে পরামিতি এবং স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2t হচ্ছে একটি কনস্ট্যান্ট। ঠিক সেম ভাবে স্কোয়ার রুট অফ 2 পাই অলসো একটি কনস্ট্যান্ট, কিন্তু স্কোয়ার রুট অফ 2 পাই এর মান সূত্রের মধ্যে প্রয়োজন হবে, তাই স্কোয়ার রুট অফ 2 পাই এর মান অপরিবর্তিত অবস্থায় থাকবে, কিন্তু স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2t অংশকে বাইরে নিয়ে আসবো, যেহেতু এই ফ্যাক্টের কোনো প্রয়োজন নেই, সূত্রের মধ্যে কোনো প্রয়োজন নেই, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2t বসিয়ে দিলাম, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 পাই। এবার ই টু দি পাওয়ার অবশিষ্ট মানগুলো বসিয়ে দেব, ই টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু জেটা স্কোয়ার অফ ডি জেটাই। তাহলে বিষয়টি ভালো করে লক্ষ্য করি, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 পাই ই অফ মাইনাস 1/2 জেটাই স্কোয়ার ডি অফ জেটাই। তাহলে বিষয়টি লক্ষ্য করি, এই সম্পূর্ণ পদের মান হচ্ছে 1, এটাই আমাদের কাঙ্ক্ষিত সূত্র। বিষয়টি ভালো করে লক্ষ্য রাখবো, এখানে এক্সট্রা করে সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই, ফ্যাক্টগুলো মাথায় রাখবো এবং এই স্টেজে আসার পর মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যুক্ত এই সম্পূর্ণ পদের মান হচ্ছে 1, যা একটি সূত্র হিসেবে বিবেচিত। এবার যাব পরবর্তী ক্যালকুলেশনের ক্ষেত্রে, অবশিষ্ট আছে 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2t, যাকে সাজিয়ে লিখতে পারি। আমরা জানি যদি স্কোয়ার থাকে তাকে লেখা যায় 1 মাইনাস 2t পাওয়ার অংশে 1/2, হরের মানকে যদি লবে নিয়ে আসি তখন পাওয়ারের সামনে একটি মাইনাস সাইন চলে আসবে, 1 মাইনাস 2t হোল টু দি পাওয়ার মাইনাস 1/2। তাহলে প্রাপ্ত মান হচ্ছে এক্সপেকটেশন অফ ই অফ txi স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2t হোল টু দি পাওয়ার 1 মাইনাস 2 মাইনাস 1/2, এবং প্রাপ্ত মানকে 1 নং ইকুয়েশনের এক্সপেকটেশনের অভ্যন্তরে বসিয়ে দিলেই পেয়ে যাব মোমেন্ট অফ জেনারেটিং ফাংশনে একটি নতুন রাশি। আমরা ধীরে ধীরে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাচ্ছি, কিন্তু এরপরও আমাদের আর 2টি স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সপেকটেশনের মান বসিয়ে দিতে হবে, তাকে সিম্পলিফাই করে একটি নতুন সূত্রের অনুরূপ আকারে নিয়ে যেতে হবে এবং সর্বশেষ আরেকটি সূত্র প্রয়োগ করতে হবে। সো বিষয়টি একটু লক্ষ্য করে আমাদের আর জাস্ট 2টি স্টেপ রয়েছে, আশা করি নোট ডাউন করা হয়েছে। এর পরের অংশের ক্যালকুলেশনে যাব। এবার লিখতে হবে 1 নং এ মান বসিয়ে পাই অথবা 1 নং হতে পাই, 1 নং এ মান বসিয়ে পাই মোমেন্ট অফ জেনারেটিং ফাংশন m suffix chi square of t is equal to গামা i এর মান 1 থেকে n পর্যন্ত, i is equal to 1 to n, সরাসরি মান বসিয়ে দিতে পারবো 1 মাইনাস 2t হোল টু দি পাওয়ার মাইনাস 1/2। এবার এখানে আরেকটি সূত্র প্রয়োগ করতে হবে এবং তার জন্য সূত্রের অংশটি আমরা একটু পাশে লিখি। 2টি সূত্র আসবে। প্রথম সূত্রটি হচ্ছে গামা ফাংশনের জন্য একটি স্পেশাল সূত্র রয়েছে, যার ডেফিনিশন আমরা একটু পর লিখবো, কিন্তু সূত্রের ফ্যাক্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করি। 1 মাইনাস 2t হোল টু দি পাওয়ার মাইনাস 1/2, 1 মাইনাস t ডিভাইডেড বাই বিটা হোল টু দি পাওয়ার মাইনাস আলফা। উক্ত ফ্যাক্টকে বলা হয় গামা ফাংশনের জন্য একটি অপারেটিং ফ্যাক্টর। সো এই গামা ফাংশনের ফ্যাক্টর থেকে 1 মাইনাস টি ডিভাইড বাই বিটা হোল টু দি পাওয়ার মাইনাস আলফা, এখান থেকে প্রাপ্ত অংশ এবং এই 2টি অংশের মধ্যবর্তী যদি রিলেশন বিল্ড আপ করতে চাই, যদি তুলনা করতে চাই, তখন আলফা এবং বিটার মান কি পাই। তাহলে এই অংশটি তুলনা করার জন্য একটু সাজিয়ে লিখতে হবে m suffix chi square whole of t। পার্শ্ববর্তী যে কালারিং করা অংশগুলো আছে তা আমরা রাফ করে রাখবো প্রশ্ন বোঝার জন্য, কিভাবে সলিউশনগুলো করতে হচ্ছে। পরীক্ষায় এই কালারিংকৃত বক্সের যে ফ্যাক্টগুলো থাকবে তার লেখার কোনো প্রয়োজন নেই, আমরা বিষয়গুলো বোঝার জন্য এখানে লিখছি। সো এর পরবর্তী অংশের কাজ হচ্ছে গামা অফ i is equal to 1 থেকে n পর্যন্ত, একটু সাজিয়ে লিখি। টি এর সামনে কোনো সহগ নেই, তাই 2 কে যদি নিচের অংশে নিয়ে আসি তখন পাই বিটার মান t is equal to 2 এর মান গুণাকার আছে, নিচের অংশে চলে আসলে হয়ে যাবে 1/2 হোল টু দি পাওয়ার মাইনাস 1/2। আচ্ছা, এই ক্ষেত্রে কিছুটা ফ্যাক্ট রয়েছে।
হোল টু দি পাওয়ার -1/2, কিন্তু এখানে n এর মান, আচ্ছা তার আগে আরেকটি সূত্র আছে, আমরা তুলনা করার আগে আরেকটি সূত্র প্রয়োগ করব। এখানে গামা সাইন তো তুলে নিতে হবে, তার সামনে কোনো গামা সাইন নেই। সো গামা সাইন তোলার জন্য এখানে একটি টেকনিক আছে। টেকনিকটি হচ্ছে গামার সর্বোচ্চ মান হচ্ছে n, এবং এই সর্বোচ্চ মানের সাথে পাওয়ারকে গুণ করতে হয়। তাহলে বিষয়টা একবার ভালো করে লক্ষ্য করি। আমাদের প্রয়োজন গামা ফাংশনের সাথে তুলনা করতে হবে, কিন্তু এখানে তুলনা করার জন্য সামনে একটি তার গুণফলের যেই মানসমূহ ছিল, মোট মান, তার সাইনটি থেকে যাচ্ছে, এই সাইনটি আগে তুলে নিতে হবে। সো এই সাইনটি তোলার জন্য তার সর্বশেষ পদ n এর মান, তার সাথে প্রাপ্ত অংশের পাওয়ারের মান গুণ করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসবে, এই জাতীয় কোনো ফ্যাক্ট আমরা আগে কখনো দেখিনি, পরিসংখ্যান 1 এর মধ্যে এই জাতীয় নিয়ম ছিল, ঠিক সেম রুলস এখানে ব্যবহার করতে হচ্ছে। সো আমরা এখানে ইন ডিটেলস ব্যাখ্যায় যাচ্ছি না। ইকুয়াল টু, আচ্ছা সাইন চলে যাবে, n এর সাথে পাওয়ার অংশের গুণ করতে হবে, ইকুয়াল টু 1 - 2t হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, n এর সাথে -1/2 গুণ করা হয়েছে। ঠিক সেম রুলস সামেশনের ক্ষেত্রে প্রযোজ্য। সামেশনের ক্ষেত্রে যদি তার সাইনকে তুলে নিতে চাই, তখন তার সর্বশেষ মানের সাথে পাওয়ার অংশের গুণ করতে হয়। ওকে ফাইন। সো আমরা ক্যালকুলেশনে একটি নির্দিষ্ট পর্যায়ে চলে এসেছি, এবার তাদের মধ্যে তুলনা করব। তুলনা করার জন্য টি এর সামনে কোনো সহগ নেই, তাই আমরা সহগকে নিচে নিয়ে আসবো। 1 - t ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার -n/2। এবার উভয় পদকে যদি পরস্পরের মধ্যে তুলনা করি, তখন দেখতে পাই নিচের অংশে আছে 1/2, এই 1/2 এর অনুরূপ অংশ হচ্ছে বিটা। সো বিটা ইজ ইকুয়াল টু 1/2, এবং লবের অংশের আলফা ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2। তাহলে বিষয়টি ভালো করে লক্ষ্য করি, আলফা ইজ ইকুয়াল টু n/2, বিটা ইজ ইকুয়াল টু 1/2। এই দুইটি অংশযুক্ত মানের ক্ষেত্রে কায় বর্গ বিন্যাসের জন্য সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের সূত্রটি জানতে হবে। সো আমাদের আর একটি সূত্র রয়েছে এখানে, এই অংশকে আমরা একটা রুলস হিসেবে মনে রাখতে পারি। সো এরপর আমরা সূত্রের মানগুলো বসিয়ে দিব। আলফা এবং বিটা যুক্ত এই দুটি মান বা পরামিতি যুক্ত মানগুলোকে কিভাবে কায় বর্গ বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক ঘনত্ব লিখতে হবে, তার জন্য কিছুটা বর্ণনা লিখতে হবে। তাহলে এরপর লিখব যা n/2 এবং 1/2 অলরেডি ব্যাখ্যা করা হয়েছে, আলফা এবং বিটা এর মান, পরামান বিশিষ্ট গামা বিন্যাসের পরিঘাত উৎপাদক অপেক্ষক। সো এবার নেক্সট অংশের কাজ হচ্ছে মূল সূত্র এবং সর্বশেষ সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি আলফা বিটা পরামান বিশিষ্ট গামা চলক কাই স্কয়ারের জন্য সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের সূত্রটি হচ্ছে f of x। এখানে x বলতে একটি চলকের মান বোঝানো হয়েছে, আমরা চাইলে x এর পরিবর্তে কাই স্কয়ার ব্যবহার করতে পারি, কিন্তু সূত্র মনে রাখার জন্য আমরা x দিয়েই সূত্রটি মনে রাখতে হবে। আলফা বিটা দুটি পরামান বিশিষ্ট মানের ক্ষেত্রে তার সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের সূত্রটি হচ্ছে f of x is equal to beta to the power alpha, be careful, beta to the power alpha e to the power minus beta x into x to the power alpha minus 1 divided by gamma of alpha। তাহলে বিষয়টি ভালো করে লক্ষ্য করি, আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আলফা বিটা পরামান বিশিষ্ট গামা চলক কাই স্কয়ারের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের ক্ষেত্রে আলফা এবং বিটার স্থলে যথাক্রমে n/2 এবং 1/2 মান বসিয়ে দিব, এবং x এর রিপ্লেসমেন্ট হিসেবে চলক কাই স্কয়ারের মান বসিয়ে দিলে পেয়ে যাব আমাদের পরবর্তী অংশের সর্বশেষ সূত্র, যাকে সিম্পলিফাই করলেই লেকচার 2 তেই দেখানো যে সূত্রটি ছিল তার মান চলে আসবে। সো এবার নেক্সট ক্যালকুলেশন করছি। অলরেডি বর্ণনার অংশগুলো লেখা হয়েছে, আমরা সরাসরি সূত্র লিখতে পারবো। এফ অফ, এখানে এফ দ্বারা বোঝানো হয়েছে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। এফ অফ চলকের মান হচ্ছে কাই স্কয়ার, তাই এক্স এর রিপ্লেসমেন্ট হিসেবে কাই স্কয়ার বসানো হয়েছে। বিটা টু দি পাওয়ার আলফা, বিটা হচ্ছে 1/2, 1/2 টু দি পাওয়ার আলফা, আলফা ইজ ইকুয়াল টু n/2, n/2। এরপর ই অফ মাইনাস বিটা ইন্টু এক্স, বিটার মান হচ্ছে 1/2, এক্স মানেই হচ্ছে কাই স্কয়ার, ইন্টু এক্স রিপ্লেসমেন্ট হিসেবে বসাতে হবে কাই স্কয়ার হোল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 অ্যান্ড আলফা ইজ ইকুয়াল টু n/2, n/2 মাইনাস 1। তাহলে বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করি, বিটা টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n/2
e of minus beta x, e of minus 1/2 into chi square, x to the power alpha minus 1, chi square to the power n divided by 2 minus 1. এবং হরের ক্ষেত্রে মান আসবে গামা অফ আলফা, তাহলে মান বসিয়ে দিব গামা অফ আলফা ইজ ইকুয়াল টু n/2, n/2। এবার সিম্পলিফাই করলে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সলিউশন, বা f of chi square is equal to, একটু ভালো করে লক্ষ্য করি, 1 divided by 2 whole cube। যদি বিষয়টিকে সিম্পলিফাই করি, 1 cube is equal to 1, 2 cube is equal to 8, এভাবে কাজগুলো করতে হয়। ঠিক সেম ফ্যাক্ট এখানে প্রযোজ্য, 1 to the power n/2 is equal to 1, 2 to the power n/2। যেহেতু এখানে একটি নির্দিষ্ট ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশটিকে সিম্পলিফাই করলে 2 এর মান চলে আসবে হরের অংশে, তাই আমরা এখানে হরের অংশে লিখে দিব 2 to the power n/2, 2 to the power n divided by 2 into, এখানে অবশিষ্ট আছে গামা অফ n divided by 2, লবের অংশে থাকবে 1। আমরা ঠিক সেম ভাবে লেকচার 2 তে দেখানো সূত্রের অংশটির অনুরূপ প্রক্রিয়ায় বিষয়টিকে প্রকাশ করার চেষ্টা করছি। f of chi square equal to 1 divided by 2 to the power n/2 gamma of n/2 into e of minus 1 divided by 2 chi square whole to the power n divided by 2 minus 1। এবং এখানে একটি কন্ডিশন লিখতে হবে, যেখানে chi square এর মান greater than 0 and less than plus infinity, অর্থাৎ সকল ধনাত্মক বাস্তব সংখ্যাগুলোকে নিতে পারবো chi square এর মান হিসেবে। এবং এরপরে লিখতে হবে, আশা করি বর্ণনার অংশগুলো আমরা নোট করেছি, এবং প্রাপ্ত ইকুয়েশনটি হচ্ছে যা chi square এর জন্য প্রশ্নের অংশটি। এবার 3টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নটি দেওয়া থাকবে তা অনুসারে বাকি অংশগুলো লিখতে হবে। যেমন আমরা একটা অংশ দেখিয়ে দিচ্ছি, যা chi square এর জন্য chi square এর বিন্যাসটি উদ্ভাবন করা হয়েছে, বিন্যাসটি উদ্ভাবন করা হয়েছে। যদি দ্বিতীয় অংশের প্রশ্ন দেওয়া থাকে সম্ভাবনা অপেক্ষক ঘনত্ব বা ঘনত্ব অপেক্ষক, তখন আমরা লিখব যা chi square এর জন্য বা chi square বিন্যাসটির সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক উদ্ভাবন করা হয়েছে। এভাবে ফ্যাক্টগুলো লিখতে হবে 3টি কোয়েশ্চেনের জন্য। লাস্ট অংশে 3টি ভিন্ন উপসংহার দিতে হয়। তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার। লেকচার 2 তেই আমরা বলেছিলাম উক্ত সূত্রটির ইন ডিটেলস ব্যাখ্যা এবং কিভাবে ক্রিয়েট হয়েছে তার সম্পর্কে জানবো, এবং লেকচার 3 তেই তার ইন ডিটেলস ব্যাখ্যা সহ সূত্রের মানটি দেখানো হয়েছে। সো নেক্সট লেকচার থেকে আরো বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল প্রবলেম ছিল কোয়েশ্চেন 2। আচ্ছা, এটা কোয়েশ্চেন নাম্বার হবে 5, কোয়েশ্চেন নাম্বার 5, কারণ আমরা অলরেডি কোয়েশ্চেন 1 এবং 2, 3, 1, 2, 3, 4 এগুলো নিয়ে আলোচনা করেছি। কোয়েশ্চেন 5 হবে কাই বর্গ বিন্যাসটি উদ্ভাবন করো, এবং এই ক্ষেত্রে কিভাবে কাজগুলো করতে হয়েছে তা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করেছি। এবার যাব নেক্সট লেকচার থেকে আরো বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে, কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য এখানে যে বেসিক অংশগুলো বলা হয়েছে তা অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু স্টেট অংশে ম্যাথের রিলেটেড ফ্যাক্টগুলো কম কিন্তু থিওরিটিক্যাল ফ্যাক্টগুলো বেশি, তাই আমাদের করার কিছুই নেই, নিয়মগুলো এবং ফ্যাক্টগুলো মনে রাখতে হবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।